দেখ আগের দিন আমরা পারসীয় সরণের রাশিমালা প্রতিষ্ঠা করে দেখাচ্ছিলাম, তো কিছুটা হয়েছে, বাকিটা আমি করে দেখাচ্ছি এখানে। আবার কেস ওয়ান কেস টু করেও কিছু করব, কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিই। ক্লাস টেনে সমান্তরাল কাজফলকের একটা প্রমাণ আছে, যাওয়ার পর দেখবি। ঠিক আছে, যাওয়ার পর দেখবি বলতে খুব মন দিয়ে দেখবি, কেননা টেনের যতগুলো দেখতে বলছে এরকম মানে এত ঢিলাভাবেও দেখিস না, কেননা টেনের প্রমাণগুলো টুয়েলভে আছে। ঠিক আছে, আমাদের এত কম টাইমে সিলেবাস শেষ করতে হবে বলে টেনেরগুলো ভিডিও থেকে করে নিতে বলছি। ঠিক আছে, কিছু করার নাই, এটা এটা বাধ্য। ঠিক আছে, তো দেখবি এখানে একটা আলোক রশ্মি আমরা ফেলাইছিলাম। ঠিক আছে, আর যেখানে আলোক রশ্মি পড়ায় সেখানে একটা কোণ, এখানে আপতন কোণ হয় I1। যে পথে যাওয়ার কথা ছিল সেখান থেকে কি হয়ে যায়, অবিলম্বের দিকে বেঁকে যায়, এরকমভাবে দেখবি ছবিটা এঁকেছিলাম। যাই হোক, ঠিক আছে, এরকমভাবে দেখবি, এরকমভাবে ছবিটা হবে, এবার আবার ছবিটা হবে, দেখবি একটু ভালো করে। ঠিক আছে, এবার কীভাবে হচ্ছে আমি এখানে বোঝাচ্ছি না, এখানে বোঝাচ্ছি না আমি কীভাবে হচ্ছে। ঠিক আছে, এখানে চাপ নেওয়ার কিছু নাই। তো এইখানে দেখবি ক্লাস টেনের ভিডিওটাতে যেটা বলেছিলাম, যে এখানে আপতন কোণ I1 আর এখানে নির্গমন কোণ হচ্ছে I2। প্রমাণ করো সমান্তরাল কাজফলকের আপতন কোণ আর নির্গমন কোণ সমান হয়। ওই প্রমাণটা করবিই করবি। ঠিক আছে, প্রমাণ করো সমান্তরাল কাজফলকের আপতন কোণ আর নির্গমন কোণ সমান হয়। এই প্রশ্নটাই আবার ঘুরাই দেখিয়ে জানিস, যে প্রমাণ করো সমান্তরাল কাজফলকের চ্যুতিকোণ শূন্য। চ্যুতি কিভাবে হবে, পড়িছে I1 কোণে আর নির্গমন হয়েছে I2, এই দুটোই সমান যদি হয়ে যায়, যে কোণে পড়িছে কত কোণে পড়িছে I1, বেরিয়েছে কত কোণে I2, মানে এইটাও যদি 30 এইটাও 30 হয়ে যায় কোনো রকমে, এইটা 50 এইটা 50 যদি কোনো রকম হয়ে যায়, মানে এই আপতন কোণটা আর নির্গমন কোণটা যদি কোনো রকমের সমান প্রমাণ হয়ে যায়, তার মানে কোনো চ্যুতি ঘটে নেই। চ্যুতি মানে কি, আমার এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, আর এখান থেকে আমি এইদিকে বেঁকি চলে গেছি, তাহলে তার মাঝে একটা কোণ সৃষ্টি হচ্ছে, দেখ এইটাই চ্যুতি। চ্যুতি মানে কি, আমার এই পথ বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু আমি গেছি এই পথ বরাবর, তাহলে তার মাঝে যেটা সৃষ্টি হচ্ছে সেটা চ্যুতি। কিন্তু এখানে চ্যুতি তো হয় নাই, আলো এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, একটু মনে হচ্ছে সরে গেছে, চ্যুতি ঘটে নাই, কোণ তো সৃষ্টি হচ্ছে না। দেখ এই পথ বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু এই পথ বরাবর না যেয়ে কি হয়েছে, একটু সরে গেছে, মানে পাশ দিকে সরে গেছে, এটাকে পার্শ্বীয় সরণ বলা হয়, চ্যুতি বলা হয় না। চ্যুতি হয় না, সমান্তরাল কাজফলকে আলো গেলে আলোর চ্যুতি হয় না, পার্শ্ব সরণ ঘটে, শুধুমাত্র পার্শ্ব সরণ। ঠিক আছে, ওই পার্শ্ব সরণের রাশিমালাটা আমরা প্রতিষ্ঠা করছি, আর চ্যুতি যে হয় না সেই প্রমাণটা টেনের থেকে করবি। ঠিক আছে, ওটাই বলার ছিল। এবার দেখ এতদূর দেখবি প্রমাণটা করে দেখাইছি আমি। ঠিক আছে, এতদূর প্রমাণটা করে দেখাচ্ছি এই কালো মার্কারে যেটা লেখা আছে। তারপর আমরা কি করেছি, এই যে কস আর ওয়ানটা, কস আর ওয়ানটা নিচে আছে, তো এই কস আর ওয়ানটা দিয়ে এইটাকেও গুণ করেছি, এটাকেও গুণ করেছি। কস আর ওয়ানটা, কস আর ওয়ানটা দেখ নিচে আছে, নিচে এই কস আর ওয়ানটা দিয়ে এইটাকেও গুণ করেছি আর এই পদটাকেও গুণ করেছি। এইবার দেখ কস আর ওয়ান কাটা যাবে, উপরে নিচে আছে কস আর ওয়ান, আর এখানে আর কস আর ওয়ান কী হলো, কাটা গেল, তাহলে এই দাড়িটা রেখে কী করব। ঠিক আছে, এইবারে আমরা কি করব, এইখানের যে মানগুলো আছে এই মানগুলো এখানে বসাবো। ঠিক আছে, এইখানের যে মানগুলো আছে এই মানগুলো এখানে বসাবো। দেখা যাক মানগুলো বসাই আমরা। আর এক্স সমান টি, এইখানে আছে sin I1, sin I1 এর কি কোনো মান আছে, মান নাই, তাহলে sin I1টা sin I1এই রাখলাম, মাইনাস, তারপর কি আছে cos I1, cos I1 এর তো মান নাই, তাহলে cos I1টা cos I1এই রাখলাম I1, ইন্টু cos I1 এর পর কি আছে sin R1, cos I1 এর পর আছে sin R1, sin R1 এর মান কত, এই যে এই মানটা আমরা বসাবো, ইন্টু sin I1 বাই মিউ। ঠিক আছে, এইবারে আমরা পুরোটা বাই দিলাম, বাই নিয়ে নিচে কি আছে cos R1, cos R1 এর মান কত, এই যে cos R1 এর মানটা বসাই, মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1 বাই মিউ। ঠিক আছে, এবার আমরা কি করব, দেখেন এটাকে না আমরা এইখানে দাগ দিয়ে দিচ্ছি বুঝতে সুবিধা হবে। এইবারে আমরা কি করব, এইটাকে এই বাইটাকে, এই যে এই বাইটাকে ইন্টু করব। দেখ পরের লাইনে আর এক্স সমান টি, এখানে ব্রেকেটে sin I1 মাইনাস, আমার সাথে সাথে করবি, ঠিক আছে, আর নাহলে বুঝি না তারপরে করবি, cos I1
সাইন i1 বাই মিউ, এটা তো ছিলই দেখ, এই কস i1 সাইন i1 বাই মিউ এটা লিখলাম। তারপরে যে নিচটাতে বাই আছে, এই যে নিচটাতে বাই আছে, এই যে এই বাইটাকে যদি আমরা ইন্টু করি তাহলে এটা কী হয়ে যাবে, উল্টে যাবে, এই রাশিটা কী হয়ে যাবে, উল্টে যাবে। তার মানে মিউ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1। এবার কি করবো আমরা, দেখতেই পাচ্ছি যে মিউ মিউ কাটা যাবে, ঠিক আছে। তাহলে মিউ মিউ কী হবে, কাটা গেল, মিউ মিউ কাটা গেল। তাহলে এই বাইটা রাখি কি কিছু লাভ আছে? ঠিক আছে, এটা আমরা কি করব, আমরা একটাতেই করে দিচ্ছি, দেখ একটা লাইনেই করে দিলাম আর কি। দেখতে কেমন লাগছে, এটাকে এদিকে নিয়ে চলে আসি, রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1। ঠিক আছে, এইবার আমরা কি করতে পারি, দেখেই বোঝাচ্ছে যে সাইন i1কে কমন নিতে হবে আমাকে। ঠিক আছে, সাইন i1কে কী করবো আমরা, কমন নিয়ে নিচ্ছি। সাইন i1কে কমন, পরের লাইনে আর এক্স সমান টি, আর সাইন i1কে যদি কমন নিই তাহলে সাইন i1 ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 মাইনাস কস i1 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পার্শ্বীয় সরণের রাশিমালা প্রতিষ্ঠা হলো। ঠিক আছে, আর এই পার্শ্বীয় সরণের রাশিমালা প্রতিষ্ঠা হওয়ার পর দেখ আমাদের পার্শ্বীয় সরণের রাশিমালা দেখবি আমি প্রথমে একটা বক্স করেছিলাম, তাহলে এইটা আমরা করলাম কী জন্যে, দেখ এটা করার একটা কারণ শুন, পরীক্ষায় পড়বে নেই, কোনোভাবেই পড়বে নেই, কিন্তু কেন করলাম সেটা জানা দরকার। তো দেখ একবার ছবিটা মনে করে দেখ, ছবিটা দেখবি আমরা এরকম যে সমান্তরাল কাঁচফলকের ছবিটা এঁকেছিলাম, এইখানে যে কোণটা ছিল দেখবি, এইখানে যে কোণটা, এই কোণটা হচ্ছে i1 কোণ ছিল। এই কত কোণে ফেলবো আমরা, কত কোণে আলোক রশ্মিকে ফেলবো, এটা আমাদের হাতে আছে। আমি যত মন কোণে ফেলতে পারি, আমি 30 ডিগ্রি কোণে ইচ্ছা হলে আমি 30 ডিগ্রিতে ফেলবো, আমার 50 হলে 50 ফেলবো, 70 হলে 70 ফেলবো, আমার ইচ্ছা মতো ফেলবো। তাহলে i1 এটা আমার হাতে আছে, তাহলে এটা i1 আমি জানি, আমি কত ডিগ্রিতে ফেলছি আমি জানবো। টি এই কতটা চওড়া, এটা টি মানে বেদ, এই কাঁচফলকটা কতটা বেঁধে নিয়েছি সেটাও আমি জানি, আর যদি না জানি মাপবো আমি স্কেল দিই। ঠিক আছে, টিটাও জানি, বাস সব মানগুলা জানা। ঠিক আছে, সেই জন্য আমরা এই রূপে নিয়ে এলাম। এইবারে এতটা করার পর আমরা কেস 1 কেস 2 কেস 3 তিনটা কেস করব। ঠিক আছে, তার আগে আরেকটা কথা বলে দিই, এই জায়গা থেকে আরেকটা কথা শুনি, স্টার দিয়ে লিখবি। ঠিক আছে, স্টার দিয়ে পুরোপুরি লিখবি, আমি যেটা বলছি স্টার দিয়ে লিখবি যে মিউ বাড়লে, একটু যদি ভালো করে লক্ষ্য করিস আর কি, মিউ যদি বাড়ে বল নিচের এই যে এই ভগ্নাংশটার দিকে তাকাবে, এখন এই ভগ্নাংশটা বাদ দিয়ে অন্য কোনো দিকে ফোকাস দিস না হলে কিন্তু বুঝতে পারবি নি। আর এটা আমি বলার পরও হয়তো তো 2 মিনিট হজম করতে সময় লাগতে পারে। ঠিক আছে, মিউ যদি বাড়ে মানে মিউ মানে কি, প্রতিসরাঙ্ক, তাহলে প্রতিসরাঙ্ক যদি বাড়ে তার মানে ভগ্নাংশের নিচেরটা বাড়ছে। মিউ যদি বাড়ে তাহলে ভগ্নাংশের নিচেরটা বাড়ছে, আর ভগ্নাংশের নিচেরটা যদি বাড়ে তাহলে ভগ্নাংশটা ছোট হয় না বড় হয় একের থেকে? একটা ভগ্নাংশ আছে, যে কোনো ভগ্নাংশ ধর 2 3, 2 এর 3, এবার ভগ্নাংশের নিচেরটা আমি বাড়ালাম 2 এর 7 করে দিলাম, কোন ভগ্নাংশটা ছোট? এইটা ছোট, নিচেরটা যে বড়। তাহলে ভগ্নাংশের যদি নিচেরটা বড় হয় লিখবি পুরোপুরি যে মিউ বাড়লে এই মানটা কী হবে, বাড়বে না কমবে বল? নিচের সংখ্যাটা বাড়বে। আরে ভাই মিউ বাড়ছে তাহলে ভগ্নাংশের এই নিচটা বাড়বে, নিচটা যদি বাড়ে তাহলে এই পুরো ভগ্নাংশটা ছোট হবে, আর এই পুরো ভগ্নাংশটা যদি ছোট হয় তাহলে একের থেকে বিয়োগটা বেশি হবে না কম হবে? কি বললাম আরেকবার রিপিট বলে দিচ্ছি, মিউ বাড়লে নিচেরটা বাড়বে, নিচেরটা যদি বাড়ে তাহলে এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা কমবে, আর এইটা যদি কম হয় তাহলে একের থেকে মাইনাসটা কম হবে, বিয়োগটা। ঠিক আছে, মানে বিয়োগ কম করতে হবে, 1 মাইনাস এই মানটা তো খুবই কম হবে, তাহলে এইটা যদি খুব কম হয় তাহলে এই পার্শ্বীয় সরণটা পার্শ্বীয় সরণটা বাড়বে। এইটা কমসে কম যদি না বুঝতে পারিস 2 থেকে 3 বার শুনবি। ঠিক আছে, মিনিমাম বললাম
2 থেকে 3 বার অবশ্যই শুনবি, আমি আরেকবার বলে দিচ্ছি, রিপিট তাও। মিউ বাড়লে ভগ্নাংশের নিচেরটা বাড়ে, নিচেরটা বাড়লে ভগ্নাংশটা ছোট হয়। তাহলে ছোট হচ্ছে মানে কি, একের থেকে বিয়োগটা কম করতে হবে, কম বিয়োগ করতে হবে। আর কম বিয়োগ করলে, বিয়োগটা যদি কম করতে হয় তবে না এর কাছে বেশি থাকবে। আর বেশি দিয়ে গুণ করছি, তার মানে পার্শ্বীয় সরণটা বেশি হবে। এটা লিখবি পুরোপুরি, আমি যেমনভাবে বলে দিচ্ছি শুন, সেইভাবে লিখবি যে মিউ বাড়লে এই পুরোটা লিখবি, লিখবি এইটার মান বাড়বে। মিউ বাড়লে এই মানটা বাড়বে। আর এই মানটা যদি বাড়ে তাহলে এই ভগ্নাংশটা পুরোটা লিখবি, এই ভগ্নাংশটা কমবে। আর এইটা যদি কমে তাহলে পার্শ্বীয় সরণ বাড়বে। ঠিক আছে, এই কথাটা লিখবি। তারপরে আমরা কেস 1, কেস 2, কেস 3 করাবো। ঠিক আছে, প্রথমেই কেস 1-এ লিখবি আলোক রশ্মি প্রথম তলে অবিলম্ব বরাবর আপতিত হলে। এটা শুনে শুনে লিখবি, কেস 1 দিবি। ঠিক আছে, কেস 1 দিয়ে লিখবি আলোক রশ্মি প্রথম তলে অবিলম্বভাবে আপতিত হলে। ঠিক আছে, এবার আবার লিখবি। তারপর আমরা একবার ছবিটা খুলে দেখবি, একবার ছবিটা খুল। এই পার্শ্বীয় সরণের রাশিমালার যে ছবিটা আমরা করেছিলাম, আঁকিছিলাম, সেই ছবিটা একবার দেখ ভালো করে। প্রথম তলে অবিলম্ব বরাবর আপতিত হলে, অবিলম্ব বরাবর যদি আলোকরশ্মি পড়ে, অবিলম্ব বরাবর আলোকরশ্মি পড়া মানে কি দেখবি, অবিলম্ব বরাবর, এটা ধর বিভেদ দল মানে এটা নিচে আছে জল আর উপরে আছে বায়ু। তাহলে এটা কি বলবো আমরা, বিভেদ দল, যে দুটো মাধ্যমকে আলাদা করে রাখে। আর অবিলম্ব কোনটা, এইটা হচ্ছে অবিলম্ব, এটার নাম কি অবিলম্ব। এবার দেখ আলোক রশ্মি এইরকম ভাবে ফেললাম আমি, এইরকম ভাবে, তাহলে এখন কোনটা মোটামুটি একটা ধরে নিচ্ছে 60 ডিগ্রি। দেখ এইখানে কোনটা কত, 60 ডিগ্রি। আমি কোনটা এরকম করলাম 30 হলো, আরও কম করলাম 20, 10, 5 এইরকম বরাবর ফেললাম। তাহলে কত কোণ হবে, অবিলম্ব বরাবর পড়লে আপতন কোণ হয় না। অবিলম্ব বরাবর আলোক রশ্মি পড়লে আপতন কোণ কোনোভাবে হবে না। ট্রেনের ভিডিও দেখবি, বারবার বলে দিচ্ছি, এখানে আমি এত ডিটেলসে বলতে যাবো না। ঠিক আছে, এইখানে দেখ এই কোণটা দেখ 60 ডিগ্রি, আমি এদিকে সরাইলাম, কমছে আপতন কোণ কমতে এখন এইরকম বরাবর ফেলেছি, মানে অবিলম্ব বরাবর ফেলেছি। তাহলে অবিলম্ব বরাবর ফেললে আলোক আপতন কোণ কত হয়, 0 হয়। আপতন কোণ কত হয়, 0 হয়। অবিলম্ব আপতনের ক্ষেত্রে দেখি লিবি একবার, ট্রেনের ভিডিও না দেখিয়ে এই ভিডিও দেখা মানে একদম পাপ। অবিলম্ব আপতন হলে, অবিলম্ব আপতন হলে I1 সমান কি হয়, 0 হয়। I1 সমান 0 কেন করলাম, তাই তো এরকম মনে হচ্ছে নাকি। ছবিটা দেখ সমান্তরাল কাজ ফলকের যদি ছবি দেখিস, তো আলোক রশ্মি এরকম বরাবর ফেলেছি আমরা। এখানে সঙ্গে সঙ্গে আমরা কি টানি, অবিলম্ব টানি। ঠিক আছে, অবিলম্ব টানি, যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর না যাই কি হয়, একটা অবিলম্বের দিকে সরে আসে। যেখানে পড়লে আবার এখানে কি করবো, আমরা অবিলম্ব টানবো। ঠিক আছে, এইবারে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেইখান থেকে কি হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা তো অবশ্যই দেখেছিস। এইখানের এই কোণটাকে বলা হয় আপতন কোণ। আপতন কোণের মান হয় I1। এইখানের কোণটার মান হয় R1, এই কোণটা R2, আর এই কোণটাকে লিখেছিলাম আমরা I2 দ্বারা। ঠিক আছে, তাহলে এই I1টা আপতন কোণ সমান কত, 0। আপতন কোণ যদি 0 হয় তাহলে প্রতিসরণ কোণও কত হবে, R1টাও কত হবে, 0 হবে। তাহলে I1ও 0 আর R1ও 0। অবিলম্ব আপতনের কেস 1-এ লিখবি অবিলম্ব আপতন হলে বা আলোক রশ্মি অবিলম্ব বরাবর পড়লে, মানে এই অবিলম্ব বরাবর ফেলছি আমি আলোটাকে। ঠিক আছে, অবিলম্ব বরাবর আলো ফেললে I1টা আপতন কোণটাও 0, R1টাও 0। ট্রেনের ভিডিও দেখবি এইটা 0 কেন হলো, প্রমাণও করে দেখাইছি। ঠিক আছে, এই যে এই মানটা আমরা এবারে এই সমীকরণটাই বসাবো, কেননা কেস 1, কেস 2 করে করছি আমরা। এইবার দেখ Rx মানে কি বটে, পার্শ্বীয় সরণ। পার্শ্বীয় সরণ Rx সমান, সূত্রটা দেখ, এই সূত্রটা টি সাইন I1 আছে, I1 এর জায়গায় কত বসাবো, 0, সাইন 0। তারপর ব্রেকেটে 1 আছে, 1 মাইনাস কস I1 এর জায়গায় কত বসাবো, 0 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার
I1 এর মান কত 0, ঠিক আছে। এবার টি সাইন 0, সাইন 0-র মান কত হয়, সাইন 0-র মান হয় 0, তাই তো, সাইন 0-র মান হয় 0, তাহলে এই ক্ষেত্রে পুরো পার্টটাই 0 হয়ে যাবে। আরে ভাই সাইন 0-র মানটা 0, এবারে 0 দিয়ে এইটাকে গুণ কর, এইটাকে কর, এইটাকে কর, যাকেই কর 0 হবে না, তার মানে পার্শ্বীয় সরণ হয় না। তার মানে একটা ধরো এরকম সমান্তরাল কাজফলক আছে, কাজফলকে যদি আমি আলোক রশ্মি এরকম লম্ব বরাবর ফেলি, কোনো দিকে পার্শ্ব সরণ ঘটবে কি নাই, যেভাবে ফেলবো সেরকমভাবে বেরিয়ে যাবে, কোনো পার্শ্বীয় সরণ ঘটে না অভিলম্ব আপতনের ক্ষেত্রে। এইটা কেস 1-এ রাখবি, লিখে দিবি, এটা পার্শ্ব সরণ 0 করে লিখে দিবি, পার্শ্ব সরণ হবে না, ঠিক আছে। এইবারে লিখবি কেস 2, কেস 2 লিখবি আপতন কোণ খুবই ছোট হলে, আর এটাতে 3টে স্টার দিবি, আপতন কোণ খুবই ছোট হলে, আপতন কোণ যদি ছোট হয়, আপতন কোণ খুবই ক্ষুদ্র, তার আগে বলে দিই তোরা 11-এর ম্যাথে কোথাও না কোথাও পড়েছিস এরকম যে থিটা যদি খুবই ছোট হয়, সাইন থিটা, ধর সাইন থিটা, সাইন থিটা প্রায় ইকুয়ালস টু থিটা, সাইন থিটাকে শুধু থিটা লেখা যায়, আর কস থিটা, কস থিটাকে কি লেখা যায় 1, এটা তখনই লেখা যাবে যদি থিটা খুবই ছোট হয়, খুবই ক্ষুদ্র হলে তবেই লেখা যাবে, তাছাড়া লেখা যাবে না। থিটা খুবই ছোট হলে সাইন থিটা প্রায় ইকুয়ালস টু থিটা, আর কস থিটাটাকে লেখা যায় 1, এটা মনে রাখ, তোরা হয়তো জানিস নি, আর যদি জানিস তো ভালো জিনিস, কোনো অসুবিধা নেই। এইবার আমরা যদি বলি আপতন কোণ ছোট, এখানে বলা আছে কেস 2-তে বলা আছে আপতন কোণ খুবই ছোট, তাহলে আপতন কোণ যদি ছোট হয়, আপতন কোণ কোনটা লিখেছিলাম আমরা বল I1, পুরোপুরি লিখবি আপতন কোণ I1 খুব ছোট হলে, আপতন কোণটা খুব ছোট হলে, ঠিক আছে, আপতন কোণ খুবই ছোট, তাহলে আপতন কোণ যদি ছোট হয় তাহলে প্রতিসরণ কোণও কী হবে, I1টা যদি ছোট হয়, খুব ছোট হলে প্রতিসরণ কোণটাকে কী দ্বারা লিখছিলাম আমরা R1, এটিও খুব ছোট হবে। I1 আপতন কোণ I1 খুব ছোট হলে প্রতিসরণ কোণ R1ও ছোট হবে, ক্ষুদ্র হবে, লিখবি ছোট হবে, মানে I1টাও ছোট আর R1টাও ছোট, তাহলে I1 যদি ছোট হয়, I1 যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে আমরা বলতে পারি I1 মাইনাস R1 তো আরও ক্ষুদ্র হবে, I1 মাইনাস R1 আরও ক্ষুদ্র হবে। কি বললাম দেখ, I1টা খুব ছোট, I1 যদি ছোট হয় তাহলে R1টা আরও ছোট হবে, এই I1 যদি ছোট হয় তাহলে R1 ছোট হবে। I1 আর R1টা কোনটা, ছবিটা না দেখলে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। এই জায়গাতে আমরা I1 করেছিলাম, দেখ এই জায়গাতে I1 মনে করে দেখ, ঠিক আছে, আর এই জায়গাতে করেছিলাম আমরা R1, এই জায়গাতে করেছিলাম R1, তাহলে I1টা যদি ছোট হয় তাহলে R1টা ছোট হবে, ওইটাই লিখেছি, I1 যদি ছোট হয় তাহলে R1টাও ছোট হবে, আপতন কোণ ছোট হলে প্রতিসরণ কোণটা ছোট হবে, এটা তো কমন সেন্স, I1টা যদি ছোট হয় তাহলে R1 ছোট হবে, আপতন কোণ ছোট হলে প্রতিসরণ কোণ ছোট হবে, তাহলে এইটাও ছোট এটাও ছোট, তাহলে I1 থেকে মাইনাস R1 করছি, আপতন কোণটাও ছোট, প্রতিসরণ কোণটাও ছোট, আবার এই দুটার মাইনাস করছি, তাহলে এটা তো আরও ক্ষুদ্র হবে, ঠিক আছে। তাহলে এটা আশা করছি বুঝতে পারিস, যদি এটা বুঝতে পারিস তাহলে যদি আমরা বলি যে সাইন I1 মাইনাস R1 এইটা প্রায় ইকুয়ালস টু I1 মাইনাস R1 কি লিখতে পারি আমরা, এইটা কোথার থেকে লিখতে পাচ্ছি, এই যে এই জায়গার থেকে বলে দিয়েছি, থিটা যদি ছোট হয় তাহলে সাইন থিটাকে থিটা লিখতে পারি, থিটাটা যদি ছোট হয়, কোণটা যদি ছোট হয় তাহলে সাইন থিটাকে থিটা লেখা যায়, তাহলে এইখানের এই যে এই কোণটা I1 মাইনাস R1 এই মানটা তো ছোট, এই যে লেখা আছে I1 মাইনাস R1টা ছোট ক্ষুদ্র, তাহলে এইটা যদি ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা সমান থিটা লেখা যায়, আর কস থিটা সমান কি লেখা যায়, কস R1, এই কস R1 সমান 1 লিখতে পারি, এটা আবার কোথার থেকে লিখতে পাচ্ছি আমরা, এই যে এই জায়গা থেকে লিখতে পাচ্ছি, এই জায়গা থেকে লিখতে পাচ্ছি আমরা
ঠিক আছে, এই জায়গা থেকে কেন লিখতে পাচ্ছি আমরা, এই যে লেখা আছে যে কস থিটাটাকে কি লেখা যায়, 1 লেখা যায়। এটি কেমনভাবে লেখা যায়, এটা ম্যাথের পার্ট। কস থিটাটাকে 1 লেখা যায়, ঠিক আছে, কখন, যখন থিটাটা খুব ছোট হয়। থিটাটা যদি খুব ছোট হয়, তাহলে থিটা যদি খুব ছোট হয়, ঠিক আছে, তাহলে কস আর ওয়ানকে কী লেখা যাবে, 1। কস থিটাকে কী লেখা যাবে, 1। কস থিটাকে কী লেখা যায়, 1 লেখা যায়, কখন, যখন থিটাটা ছোট, মানে আর ওয়ানটা ছোট। আর ওয়ান ছোট তো বলাই আছে। ঠিক আছে, এইবারে আমরা মান বসাবো। এবারে মান বসালে অ্যান্সার হয়ে যাবে। আর এইটা কিন্তু পরে পরীক্ষায়, ঠিক আছে, এই দুটো মান আমরা বসাবো। তো পার্শ্ব সরণের যে রাশিমালা, পার্শ্ব সরণের রাশিমালা কি ছিল, পার্শ্ব সরণ আর এক্স, পার্শ্ব সরণ রাশিমালা আর এক্স সমান টি সাইন আই ওয়ান, টি সাইন আই ওয়ান। তারপর কি ছিল, টি সাইন আই ওয়ানের পর আমারটা লেখা ছিল টি সাইন আই ওয়ান ইন্টু 1 মাইনাস কস আই ওয়ান, 1 মাইনাস কস আই ওয়ান বাই কী ছিল, রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এখানে আই ওয়ান ছিল না আর ওয়ান ছিল, সাইন আই ওয়ান ছিল, আই ওয়ান, এইটাই মানটা ছিল। একবার দেখি না, তোর খাতাতে তো লেখাই থাকবে, আমি বোর্ডটা মুছে দিয়েছি, আমার ঠিকঠাক মনে নেই। টি সাইন আই ওয়ান ইন্টু 1, এটা ছিল, এটা রাশিমালার ছিল। এবার এই জায়গায় মান বসাবো বাস, ঠিক আছে, তাহলে হয়ে যাবে টি সাইন আই ওয়ান ইন্টু কস আই ওয়ান, ঠিক আছে, কস আই ওয়ান রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান, ঠিক আছে। এইবার যদি আমরা মান বসাই, আর আরেকটা পার্ট এখানে বলা হয়নি, ঠিক আছে, আরেকটা পার্ট বলা হয়নি বলতে মানে এটা যদিও আমি অন্যভাবে প্রমাণ করাবো একটা, আরেকটা জিনিস এখানে বলতে হবে, যে যেমন এই লাইনটা করলাম না আমরা, যে সাইন থিটা, এটা থিটা ধরে নিচ্ছে পুরোটা, এত বড় দেখার দরকার নাই, থিটা ভাব, সাইন থিটাকে লেখা যায় থিটা, ঠিক আছে। এইবার যদি আমি এটা উভয় পক্ষে স্কোয়ার নিই, এদিকেও স্কোয়ার নিচ্ছি, এদিকেও স্কোয়ার নিচ্ছি, তাহলে বা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে তো আই ওয়ান মাইনাস আর ওয়ান লাগছেই নি, তাহলে আমরা আই ওয়ান মাইনাস আর ওয়ান এটা না করে আমরা আরেকটা করতে পারি। এখানে দেখ কস আর ওয়ানটা ঠিক আছে, কস আই ওয়ান আছে, তাই তো, তাহলে কস আর ওয়ান সমান যদি 1 হয়, সে একইভাবে কস আই ওয়ান সমান কী হবে, কস আই ওয়ান সমানও 1 হবে। এবার মনে হচ্ছে অনেকের এইটা কি না, আর ওয়ান সমান 1 হলে আই ওয়ানও সমান 1 কেন হবে, আই ওয়ানটাও তো ক্ষুদ্র, আই ওয়ান মানে কী কোণ ছিল, আপতন কোণ, আই ওয়ানটা কী কোণ ছিল, আপতন কোণ, আপতন কোণটা ক্ষুদ্র, আই ওয়ানটা ক্ষুদ্র, আর ক্ষুদ্র হলেই কস থিটাকে 1 লেখা যায়। ক্লিয়ার হয়েছে? যদি না ক্লিয়ার হয়েছে আমাকে জানাবি, ঠিক আছে। তাহলে কস আই ওয়ানকে 1 লেখা যায়, কেন লেখা যায়, আই ওয়ানটা ছোট, তাহলে কস থিটাকে থিটা লেখা যায়, সরি কস থিটাকে 1 লেখা যায়, কস থিটাকে 1 লেখা যায়, শর্ত একটাই যে থিটাকে ছোট হইতে হবে, আই ওয়ানটা তো ছোটো বটে। একই রকমভাবে এখানে আমাদের আই ওয়ান মাইনাস আর ওয়ান লাগবে না, সাইন লাগবে, সাইন, তাহলে সাইন আই ওয়ানকে কি 0 লেখা যাবে, একটু আগেই আমরা পড়ালাম যে সাইন থিটাকে 0 লেখা যায়, সাইন থিটাকে 0 লেখা যায়, তবে শর্ত একটাই, লেখার দরকার নেই শর্ত বলি, থিটা ছোট হলে, থিটা ছোট হলে সাইন থিটাকে 0 লেখা যায়। শর্ত হচ্ছে যে থিটা যদি ছোট হয় তাহলে সাইন থিটাকে 0 লেখা যায়, সেরকম সাইন আই ওয়ানকে 0 লেখা যাবে যদি আই ওয়ানটা ছোট হয়। সাইন এটা থিটা, আই ওয়ান ভাবিসই না, যত ভাববি এগুলো আই ওয়ান মাইনাস আর ওয়ান আই ওয়ান তত বেশি কঠিন লাগবে। এটা সাইন, এটা হচ্ছে থিটা, তাহলে সাইন থিটাকে 0 লেখা যায়, শর্ত কি থিটাটাকে ছোট হইতে হবে, মানে আই ওয়ানটাকে ছোট হইতে হবে। এবার আই ওয়ানটা তো ছোটই, আপতন কোণ ক্ষুদ্র, বলেই দিয়েছি আপতন কোণ ক্ষুদ্র, তাহলে সাইন আই ওয়ানকে 0 লিখতে পারি। এইবার দেখ উভয় পক্ষে আমরা বর্গ নিচ্ছি, উভয় পক্ষে যদি বর্গ নিই তাহলে সাইন স্কোয়ার আই ওয়ান, ঠিক আছে, সাইন স্কোয়ার আই ওয়ান,
উভয় পক্ষে যদি স্কোয়ার নিই তাহলে সাইন স্কোয়ার আই ওয়ানটাও তো সে শূন্যই হবে, শূন্য স্কোয়ার করলে সাইন আই ওয়ান সমান শূন্য, সাইন আই ওয়ান সমান শূন্য, তাহলে সাইন স্কোয়ার আই ওয়ান সমানও তো সে শূন্যই হবে। এইবার এই মানগুলো বসাতে পারি, এই দুটি মান বসাবো, ওইগুলো আগেরগুলো কাজে লাগবে এখানে, এইটা মান বসাবো আর এই মানটি বসাবো, এই দুটি মান আমরা বসাবো এই সমীকরণটায়। ঠিক আছে, এই মানটা বসাবো আর এই মানটা এই সমীকরণে বসাবো। যদি এই সমীকরণে বসাই আমরা তাহলে কি আসছে দেখতো একবার, সাইন আই ওয়ানের জায়গায় কত লিখতে পারি, সমান টি, এদিকে দেখ টি সাইন আই ওয়ান, সাইন সাইন আই ওয়ান, সাইন আই ওয়ানের জায়গায় কি লিখতে পারি আমরা, সাইন আই ওয়ানের জায়গায় কি লিখতে পারি আমরা, সাইন আই ওয়ানকে আমরা লিখতে পারি, এটা ভুল বললাম মনে হচ্ছে সম্ভবত, আমি একটা ভুল বলে ফেলেছি এখানে জায়গায়, এটা সবটাই পুরোটাই কাটবি, এই মানে কেস টুটা পুরোটাই কাটবি, ঠিক আছে, ফালতু মানে কিছু হয়তো ভুল হয়ে গেছে আমার মনে হয়, ভুল বলে ফেলি সম্ভবত মনে হচ্ছে এরকম। পার্শ্ব সরণ টি, এটা এটা লেখা আছে, এটা তো রাশিমালা আমাদের পার্শ্ব সরণের। এবার আমরা একটা কাজ করছি, এরকম একটা অঙ্কের নিয়ম আছে, সাইন থিটাকে প্রায় ইকুয়ালস টু থিটা লেখা যায়, ওটা জিরো বলে ফেলেছি আমি, এটা ভুল বলে ফেললাম দ্বিতীয়বারে, সাইন থিটাকে প্রায় ইকুয়ালস টু থিটা লেখা যায়, আর কস থিটাকে প্রায় ইকুয়ালস টু 1 লেখা যায়, তবে শর্ত কি, শর্ত একটাই, থিটাকে খুবই ক্ষুদ্র হতে হবে তবে এটা লেখা যাবে, তাছাড়া লেখা যাবে না। নতুনভাবে বুঝি, ওটা ভুলে যা, কেস টুটা ভুলে যা, কেস ওয়ান পর্যন্ত একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেস টুটাতে আমরা একটা জায়গাতে ভুল বলে ফেললাম, এই জায়গায় থিটাতে মনে হয় জিরো বলে ফেলেছি। তো সাইন থিটাকে কী লেখা যায়, থিটা লেখা যায়, সাইন থিটাকে কী লেখা যায়, থিটা, আর কস থিটাটাকে কী লেখা যায়, 1। এইবার আমরা এটাতে প্রয়োগ করব, তাহলে আমরা যদি এইদিকে তাকাই সাইন আই ওয়ান, তাহলে সাইন আই ওয়ানকে কী লেখা যেতে পারে বল, সাইন আই ওয়ানকে আই ওয়ান লেখা যেতে পারে, সাইন আই ওয়ানকে আই ওয়ান কীভাবে লিখলাম, সাইন থিটাকে থিটা লিখতে পাচ্ছি, তাহলে সাইন থিটাকে থিটাই তো লিখেছি, এইটাই তো আমরা প্রয়োগ করেছি এখানে, সাইন থিটাকে কী লিখেছি, থিটা, সাইন থিটাকে কী লিখেছি, থিটা, সেরকম সাইন থিটাকে থিটা লিখেছি, ঠিক আছে। আর কস থিটাকে, এখানে কস কোথায় আছে, কস আই ওয়ান, এই যে কস আই ওয়ান, তাহলে কস থিটা, কস থিটাটা ছোটো হলে কী লেখা যায়, 1, কস থিটাকে কী লেখা যায়, 1। এবার বলতো আই ওয়ানটা কি ছোটো নয়, আমরা বলে দিয়েছি আপতন কোণ ক্ষুদ্র হলে, এইবার ক্লিয়ার হয়েছে আশা করছি, ঠিক আছে। আর যদি তাও না হয়েছে আমরা আরেকবার দেখে নিবি, ঠিক আছে। এবার শুন, আমরা স্কোয়ার করছি, এটার উভয় পক্ষে স্কোয়ার করি, প্রায় ইকুয়ালস টু সমানে দিয়ে দিচ্ছি, সমানে দিয়ে দিলাম, উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে সাইনের স্কোয়ার আই ওয়ান সমান আই ওয়ানের স্কোয়ার হবে কিনা বল, উভয় পক্ষে বর্গ করলাম, উভয় পক্ষে কী করেছি আমরা, বর্গ করেছি, এইটার আর এইটার উভয় পক্ষে বর্গ করেছি, ঠিক আছে। বর্গ করলে এরকম আসবে, আর যেহেতু আই ওয়ান ছোটো, যেহেতু আই ওয়ান খুব ছোট, যেহেতু আই ওয়ান খুব ছোট, আই ওয়ানের স্কোয়ার আরও ছোট হবে, আই ওয়ানের স্কোয়ারটা আরও ছোট হবে, এতটাই ছোট হবে যে আই ওয়ানের স্কোয়ার প্রায় ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। এবার অনেকে এটা বুঝতে পারে নাই যে আই ওয়ানটা যদি ছোটো হয় আই ওয়ানের স্কোয়ার তো বড়ো হবে, ছোটো কী জন্য হবে, ঠিক আছে, এই জায়গাটা অনেকে বুঝতে পারে নাই, ঠিক আছে। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, এটার উদাহরণ শুন, ধর আই ওয়ানের মান, ধর এই জায়গাতে আমি বলে দিচ্ছি আই ওয়ানের মানটা হচ্ছে 0.1, আই ওয়ানের মানটা ধর, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি 0.1, তাহলে আই ওয়ানের স্কোয়ার মানে কী হবে বলতো, 0.1 ইন্টু 0.1, এবার গুণ করবি দেখবি 0.01 আসবে, তাহলে আই ওয়ানের স্কোয়ারটা ছোটো হয় না, দেখ একবার ঠিক করে, আশা করছি বুঝতে পারবি। আই ওয়ানটা জাস্ট একটা মান ধরে নিচ্ছি বোঝানোর জন্য, আই ওয়ানটা 0.1, তাহলে আই ওয়ানের স্কোয়ার করছি, মানে স্কোয়ার করলে এইটা ইন্টু এইটা আবার, তাহলে এটা দেখ মানটা ছোটো এসছে না, স্কোয়ার করলে ছোটো হয় যদি মানটা ছোটো হয়, ঠিক আছে। এবার বুঝতে পারি গেছিস হয়তো, ঠিক আছে। এই যে এই দুটো মান দেখ, আই ওয়ানের স্কোয়ারটা কত বলেছি, আই ওয়ানের স্কোয়ারটা কত বলেছি, 0 সমান,
তাহলে I1 এর স্কোয়ারটা 0। এইবারে এই মানটা দেখবি কোন কোন মানটা বলছি, একটা, দুটো আর এইটা, এই তিনটে মান বসাবো। ঠিক আছে, তাহলে দেখ সাইন I1 এর জায়গায় I1 বসাবো, সাইন I1 এর জায়গায় I1 বসাবো। তাহলে এই যে সাইন I1, এই সাইন I1 এর জায়গায় কি বসাবো? I1। এই লাইনে করে দিচ্ছি আমি। হ্যাঁ, তারপর দেখ কস I1, কস I1 এর জায়গায় কি বসাতে পারি? কস I1 এর জায়গায় থেকে টাকা 1, তাহলে কস I1 এর জায়গায় লিখতে পারি আমরা 1। সাইন স্কোয়ার I1, সাইনের স্কোয়ার I1 এর জায়গায় লিখতে পারি 0, তাহলে এই জায়গায় কি লিখতে পারি আমরা? 0। বাস, এবার হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা যদি লিখি TI1 আর ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই রুট ওভার মিউ স্কোয়ার, এটাই তো আসবে। দেখ TI1 ছিল TI1 লিখলাম, 1 ছিল 1 লিখলাম, মাইনাস ছিল মাইনাস লিখলাম, 1 বাই মিউ স্কোয়ার 1 বাই মিউ স্কোয়ার। আবার দেখ এই রুটটা যদি তুলে দিই, তাহলে এখানে স্কোয়ারটা থাকবে কি আর 1 মাইনাস 1 বাই মিউ। ঠিক আছে, এইখান থেকে আমরা আরেকটা রূপে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সেই রূপটাও আমি একটু দেখাই দিচ্ছি, দেখবি। যদি আমরা TI1 ইন্টু 1 মাইনাস মিউ, নাহলে কেস 3তে, কেস 2 দেখাই দিচ্ছি। এটা কেস 2 করলি তো, তারপর দেখবি বিকল্প রূপ, পয়েন্ট দিবি বিকল্প রূপ বলে এটারই। ঠিক আছে, বিকল্প রূপটা হচ্ছে, দেখ আমরা যদি একটু কাজফলকের দিকে তাকাই, কাজফলকটা হচ্ছে এরকম ছিল। এইখানে একটা কোণ ছিল, এইখানে যে কোণটা ছিল সেটা কোণটার নাম ছিল I1, I1 হয়েছে। এইখানে যে পথে যাওয়ার কথা ছিল সেইখানে যায় না, সেটার থেকে কোন দিকে বেঁকে যায়? অবিলম্বের দিকে বেঁকে যায়। কোন দিকে বেঁকে যায়? অবিলম্বের দিকে বেঁকে যায়। আর এইখানের যে কোণটা, এইখানের কোণটা হচ্ছে R1 লিখেছিলাম, দেখবি R1 লিখেছিলাম। তাহলে এইখানের এই জায়গাতে আছে বায়ু, এই জায়গাতে আছে কি? বায়ু। বায়ুর প্রতিসরাঙ্ক হয় 1, বায়ুর যে মিউ, সেই মিউটা হচ্ছে 1। ঠিক আছে, আমি আপাতত এখানে মিউ 1 লিখছি। এটা লঘু মাধ্যম, মিউ 1 নাম দিলাম। এটা হচ্ছে ঘন মাধ্যম, এটার নাম দিলাম মিউ 2। ঠিক আছে, এবারে এই জায়গাতে স্নেলের সূত্র লাগাবো। এই জায়গাতে পি বিন্দুতে স্নেলের সূত্র যদি লাগাই আমরা, পি নাম দিয়েছিল কি? কিউ নাম দিয়েছিল, কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই, লিখবি বিকল্প রূপ লিখি, এই ছবিটা লিখবি, নিয়ে লিখবি কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই, কি পাই? আপতন কোণের সাইন। আগে বল আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা এয়ার, আর এটা হচ্ছে কাঁচ, কাঁচ মানে গ্লাস। আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে? দেখ তীরচিহ্ন দেখ, আলোক রশ্মির তীরচিহ্ন দেখ, এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, এয়ার থেকে গ্লাসে। তাহলে আমরা এ মিউ জি লিখতে পারি। এ মিউ জি কেন লিখলাম? এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, এ মিউ জি সমান কি হয়? প্রতিসরাঙ্ক সমান কি হয়? আপতন কোণের সাইন। আপতন কোণ কোনটা? I1। আপতন কোণ তার সাইন। প্রতিসরণ কোণ কত? R1, R1 তার সাইন। তাহলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন লিখলাম। এইবারে এইটাকে কিভাবে লেখা যায়? এ মিউ জি কে আমরা আগেই বলেছি যে মিউ জি কে উপরে লিখতে হয়, তারপরে মিউ এ কে লিখতে হয়, বলেছিলাম এরকম। ঠিক আছে, সমান সাইন I1। এবার তো মিউ জি বাই মিউ এ করলাম আমরা, আর নিচে সাইন I1 বাই সাইন R1 আছে, সাইন I1 বাই সাইন R1 লিখলাম। ঠিক আছে, এতদূর লেখার পর বক্স করিস না, হ্যাঁ, এতদূর লেখার পর লিখবি আমরা জানি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় 1। আমরা জানি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় 1, কেননা বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে মিউ মিউ মানে প্রতিসরাঙ্ক, এ মানে এয়ার। তাহলে এয়ারের প্রতিসরাঙ্ক আমরা কত জানি? 1। আর ধরি এই গ্লাসের প্রতিসরাঙ্ক মানে ধরি মিউ জি, এই মিউ জি কে আমরা ধরলাম মিউ, এটা লিখবি।
ঠিক আছে, আমরা জানি বায়ুর প্রতিসরাঙ্ক 1 আর কাচের যে প্রতিসরাঙ্ক সেটাকে আমরা কি ধরেছি মিউ। এই মানটা এবার এখানে বসা মিউ জি সমান কত ধরেছি, মিউ, তাহলে মিউ জি সমান মিউ, আর মিউ এ সমান কত 1, তাহলে মিউ এ সমান 1, তাহলে এইটা যদি 1 দিয়ে যাকে ভাগ করা হয় মিউই হবে, তাহলে মিউ সমান বেরোলো সাইন i1 বাই সাইন r1। ঠিক আছে, এইবারে শুন, এইবারে আমরা জানি সাইন i1 কে কি লেখা যায় রে, সাইন i1 কে কি লেখা যায়, এই লাইনটার পর আমরা উপরে করে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এই লাইনটার পর আমরা উপরে করে দেখাচ্ছি এই জায়গাতে। ঠিক আছে, মিউটা মিউই রাখলাম সমান সাইন i1 কে লিখতে পারি i1, আর নিচে সাইন r1 আছে সেইটাকে লিখতে পারি r1। সাইন i1 কে লিখলাম i1, সাইন r1 কে লিখলাম r1। কেন সাইনটা কেন সরাই দিলাম আমরা, সাইনে কি কাটা গেল, না 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 না, ওরকম কোনোদিন হয় না সাইনে কাটা গেছে। ঠিক আছে, সাইন থিটাকে থিটা লেখা যায়, একটু আগেই পড়ালাম আমরা অঙ্কের নিয়ম অনুসারে সাইন থিটাকে থিটা লেখা যায়, সাইন থিটাকে থিটা লেখা যায়, সাইন থিটাকে থিটা লেখা যায় কখন, যখন i1 আর r1টা ছোট হবে, ক্ষুদ্র হবে। তাহলে i1 আর r1টা ক্ষুদ্র, তো আমরা প্রথমেই বলেছি আপতন কোণ ছোট হলে প্রতিসরণ কোণ ছোট হবে, আপতন কোণ ছোট হলে প্রতিসরণ কোণ ছোট হবে। তাহলে এরকম লিখতে পারি। এইটা বলতো মিউ সমান এইটা বেরিয়ে, মিউ সমান এইটা বেরিয়ে 1 বাই মিউ, মানে এটাকে মিউ বাই 1 আছে, এটা উল্টাই দিচ্ছি 1 বাই মিউ করে দিলাম, তাহলে এই দিকটাও কি হয়ে যাবে, উল্টি যাবে, মানে r1 বাই i1 হয়ে যাবে। ঠিক আছে, এইবার এই মানটা আমরা এই সমীকরণে বসাবো, এই যে এই মানটা এখানে বসাবো। তাহলে আমরা কি লিখতে পারি, দেখ টি, এখানে i1 ছিল i1 লিখলাম, ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই মিউ, আর এই 1 বাই মিউর মান কত r1 বাই i1, তাহলে লিখলাম r1 বাই i1। ঠিক আছে, এটা একটা রূপ হলো। আবার দেখ i1 দ্বারা গুণ করে দিতে পারি, i1টা এই যে i1টা আছে না, এটা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে টিটা টি রাখলাম, i1 দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে এখানে কি হয়ে যাবে, i1 মাইনাস ছিল মাইনাস, আর i1 দিয়ে যদি এইটাকে গুণ করি, এই পুরো পার্টটাকে যদি i1 দিয়ে গুণ করি, i1 কাটা যাবে, এটা তো বুঝতে পারছিস, এই i1টা দিয়ে এইটাকেও গুণ করছি, তাহলে i1 নিচে আছে আর এটা উপরে আছে, কাটা যাবে, মানে r1 বেরোবে, টি ইন্টু i1 মাইনাস r1। এতদূর পর্যন্ত আশা করছি যে বুঝতে পারিস। তাহলে আমাদের এটা হলো কেস 2 পর্যন্ত। এইবার আমরা পড়াবো কেস 3। কেস 3তে লিখবি যে আলোকরশ্মি তল ঘেঁষে পড়লে, আলোকরশ্মি তল ঘেঁষে পড়লে, ঠিক আছে, আলোকরশ্মি যদি তল ঘেঁষে পড়ে কেস 3তে, আলোকরশ্মি তল ঘেঁষে পড়া মানে কি, আলোকরশ্মি ধর এরকম সমান্তরাল একটা কাঁচফলক আছে, এটা একটা সমান্তরাল কাঁচফলক। ঠিক আছে, কাঁচফলকে আলোকরশ্মিটা কোন পথ বরাবর পড়ছে একটু ভালো করে লক্ষ্য কর, আলোকরশ্মি পড়ছে এই পথ বরাবর। ঠিক আছে, আলোকরশ্মি পড়ছে এই পথ বরাবর, দেখ তল ঘেঁষে পড়ছে, তীর চিহ্ন দেখ একটু ভালো করে, এটা আলোকরশ্মি তল ঘেঁষে পড়ছে। ঠিক আছে, তল ঘেঁষে পড়ছে, আর এই জায়গাতে আমরা আঁকলাম অভিলম্ব, এই কালো রঙের আঁকলাম, এটা কি বটে, অভিলম্ব, এইটা হচ্ছে অভিলম্ব। আর আলোকরশ্মি কেমনভাবে পড়ছে, দেখ আলোকরশ্মি তল ঘেঁষে পড়েছে, আলোকরশ্মি কেমনভাবে পড়েছে, তল ঘেঁষে, আর এটা হচ্ছে অভিলম্ব। তাহলে মধ্যবর্তী কোণ কত, আপতন কোণ কত, আপতন কোণ এক্ষেত্রে আপতন কোণকে i1 দ্বারা লিখি, আপতন কোণ i1 সমান 90 ডিগ্রি বলতে পারি আমরা, এই কোণটা 90 ডিগ্রি হবে, বোঝা যাচ্ছে নাকি, আপতন কোণ i1 সমান 90 ডিগ্রি। এইবার আমরা যে পার্শ্ব সরণের রাশিমালাটা ছিল, পার্শ্ব সরণ rx, পুরোপুরি লিখবি পার্শ্বীয় সরণ বা পার্শ্ব সরণ rx সমান কি সূত্রটা ছিল, টি বাই কস r1 নাকি, টি বাই কস r1 এরকমই ছিল না, টি বাই সাইন, ও প্রথম এইটা দিয়ে করলে হবে। ঠিক আছে, আমরা তো পরে আরেকটা রূপ এনেছিলাম, টি ইন্টু সাইন i1, টি ইন্টু সাইন i1, ব্রেকেটে ছিল 1 মাইনাস কস r1 ছিল সম্ভবত নাকি, এক মিনিট একবার দেখি পরে বলছি আমি মানটা কত ছিল, টি ইন্টু সাইন i1, তোদের খাতাতে দেখ লেখা রইবে টি সাইন i1
ইন্টু 1 মাইনাস কস I1, 1 মাইনাস কস I1 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1। এরকমই ছিল তো, দেখ তোদের খাতাতে লেখা রইবে, দেখ একটু ভালো করে, এটা লেখা আছে দেখ। তাহলে আপতন কোণ I1 সমান কত ডিগ্রি বলা আছে? আপতন কোণ I1 সমান কত ডিগ্রি বলা আছে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মান বসে আমি এই লাইনে করে দিচ্ছি, তোরা পরের লাইনে করবি কিন্তু। এই I1 এর জায়গায় কত বসাবো? 90 ডিগ্রি। তাহলে I1 এর জায়গায় বসালাম আমরা 90 ডিগ্রি। এইখানেও আছে I1, এই I1 এর জায়গায় কত বসাবো আমরা? 90 ডিগ্রি। এইখানে I1 আছে, এইখানেও কত ডিগ্রি বসাবো আমরা? 90 ডিগ্রি। এবার শুন, আমি এই লাইনে বসাই দিচ্ছি সমান। সাইন 90 এর মান কত হয় রে? সাইন 90 এর মান হয় 1। সাইন 90 এর মান কত হয়? 1। কস 90 এর মান হয় 0। কস 90 এর মান হয় 0। তাহলে এই পার্টটা পুরোটাই কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই পুরো পার্টটা কত হয়ে যাবে? 0 হয়ে গেল। তাহলে এই পুরো পার্টটা যদি 0 হয়ে যায়, এই পুরো পার্টটার মান কত হয়ে গেল? 0। তাহলে 1 এর থেকে 0 গেলে সে 1ই হয়। তার মানে এটা উত্তর আসবে টি। তার মানে পার্শ্ব সরণ কত হলো? পার্শ্ব সরণ সমান কত বেরোলো? টি, মানে বেধের সমান, মানে বেধের সমান। পার্শ্ব সরণ কতটা হয়েছে? বেধের সমান। তাহলে যদি বলে পরীক্ষায় প্রমাণ করো যে যদি আলোক রশ্মি কাচের গা ঘেঁষে পড়ে, সমান্তরাল কাচের গা ঘেঁষে পড়ে, ঠিক আছে, বা গায়ের তল বরাবর পড়ে বা বিভেদ তল বরাবর পড়ে, তাহলে পার্শ্ব সরণ সমান কাচফলকের বেধ প্রমাণ করো, বা পার্শ্ব সরণ কাচের বেধের সমান হয় প্রমাণ করো। ঠিক আছে, তখন এটা করতে হবে। তাহলে এটা আমাদের হলো কেস 3। আর এখান থেকে মানে এই পার্শ্ব সরণ থেকে আমাদের কাজ হয়ে গেছে। পার্শ্ব সরণ মোটামুটি কি খুব ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে। একটু বড় প্রমাণ বটে আমি মানছি, কিন্তু কঠিন নয়। কিন্তু এটা কী করতে হবে? আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে কিন্তু করা যাবে না কোনোভাবেই। আর আমি বারবার বলে দিচ্ছি, আমি যেটা ক্লাস 10-এ পড়াইছি, এই পার্শ্ব সরণ হয় কিন্তু কোনো চ্যুতি হয় না। পার্শ্ব সরণ হয় কিন্তু কোনো চ্যুতি হয় না। এইদিকে বরাবর যাওয়ার কথা ছিল, এই দিক বরাবর বেঁকে যায়। পার্শ্ব সরণ হয় কিন্তু কোনো চ্যুতি ঘটে না। প্রমাণ করো, বা বলবে দেখাও যে সমান্তরাল কাচফলকের চ্যুতি কোণ সমান 0। 10-এর ভিডিও থেকে এটা করবি মাস্ট। ঠিক আছে।